আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আইন অনুমোদন, সরকারি চাকরি বা অন্য কোনো পদেও না থাকার বিধান। 21 অগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবুর সহ আসামিরা আপিলেও খালাস, পুনঃ তদন্তের আদেশ বাতিল করে কারাবন্দীদের মুক্তির নির্দেশ। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিতে পুলিশ সদর দপ্তরে দুদকের চিঠি, জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। মতবিরোধ থাকলেও মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে কোনো কথা হবে না বলে বিএনপির হুঁশিয়ারি, তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনায় বাধা দিতে নির্বাচন বানচালে ষড়যন্ত্র মন্তব্য। উপমহাদেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন উদযাপন, আজীবন গানের সঙ্গে থাকার স্বপ্ন পূরণে সবাইকে পাশে চান এই জীবন্ত কিংবদন্তি। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতা বৃদ্ধির প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় যাদের বিরুদ্ধে চার্জ গঠন হবে তারা সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য হবেন, সরকারি চাকরি বা অন্য কোনো পদেও থাকতে পারবেন না তারা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের সংশোধনীতে এমন একটি ধারা যুক্ত করা হয়েছে। একচেটিয়া আধিপত্য ঠেকাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির খসড়া। মোস্তফা মল্লিকের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের ৪১তম বৈঠক হয়েছে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ৩টি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আগে টেলিকমিউনিকেশন খাতে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দেয়া হয়েছিল। নতুন আইনে লাভবান হবেন সাধারণ মানুষ। আগে একটা ভয়েস কল করার জন্য অন্তত 6টা থেকে 7টা, কোথাও 7টা স্তর ভেদ করে যেতে হতো। নতুন কাঠামোতে আমার 3টা স্তর আছে, তো সুতরাং সেখান থেকে 2টা স্তর চলে যাবে। ওই 2টা স্তর যেই রেভিনিউটা কালেক্ট করতো, যে টোলটা কালেক্ট করতো, সেই টোলটা এখন থাকবে না। সুতরাং আমরা মনে করছি এই টোলটা হয় আমরা সরকারকে দিতে পারবো, অথবা সরকার চাইলে এটা ডিসকাউন্ট হিসাবে দিতে পারবে গ্রাহকদেরকে, ভয়েস এবং ডেটা উভয় কলে। তাহলে ওখানকার যে ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে, যেমন ফাইবার টাওয়ার করতে পারবে, টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে। এখানে ব্যবসায়ীদের টোটাল অপারেটরের সংখ্যা বেড়ে যাবে। নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিটি আইনে সংশোধনী এনেছে সরকার। যুক্ত হয়েছে নতুন ধারা। এই ধারায় বলা হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়ে যাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। বৈঠকে বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন দেয়া হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা শেষ করেছে আসামিপক্ষ। আদালতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবীরা বলেছেন, হত্যা মামলায় দোষ স্বীকার করে ক্ষমা চাইলেই অপরাধ মাফ হয়ে যায়। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, রাজসাক্ষীর শাস্তি নির্ধারণের এখতিয়ার আদালতের। পরাগ আজিমের রিপোর্ট।
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে গত ২রা সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই মামলায় আসামি তিনি সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাক্ষ্য দেওয়ার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সাবেক আইজিপিকে জেরা করেন আইনজীবীরা। জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি, একটা পর্যায়ে বলেছে। আমি বলেছি এই কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না, অনেক কিছুরই ক্ষমা হয়, কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না। উনি যদি হত্যা করেই থাকে, যদি স্বীকারই করে থাকে, তাহলে ওনারও বিচার হওয়া উচিত। আইজিপি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন। আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিপি সাহেব নির্দোষ না, এবং আইজিপি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না। জেরা শেষ হওয়ার পর আরও একটি বিষয়ে সাক্ষ্য দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি একটা বিষয় বলতে ভুলে গেছিলেন, সেটা হচ্ছে যে রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ডে ময়নাতদন্ত রিপোর্ট প্রদানে বিলম্বের কারণ সম্পর্কে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব তাকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেই বক্তব্যটা তিনি এখানে নিয়ে আসছেন এবং বিলম্বের কারণ তার কাছে জানতে চেয়েছিলেন। কাকে শাস্তি দেওয়া হবে বা হবে না এই বিষয়টা সম্পূর্ণ অনারেবল ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। তারাই সিদ্ধান্ত নেবেন যুক্তিতর্ক শেষে রায় প্রদানের সময়। এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের তারিখ ৮ সেপ্টেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল। ফরাদ আজিম, চ্যানেল আই, ঢাকা। বহুল আলোচিত ২১শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে ওই রায় দেন সর্বোচ্চ আদালত। এই মামলা পুনঃ তদন্তের জন্য হাইকোর্টের নির্দেশনা বাতিল করে কারাগারে থাকা আসামিদের মুক্তি দিতে বলেছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে ১২ জানুয়ারি খালাস দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখার আবেদন জানায়। আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ ও হাইকোর্টের রায় বহাল রাখার প্রার্থনা করেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ প্রথমে পর্যবেক্ষণ দেন। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়। তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে, কোনো আইনি স্যাংশন করা ছাড়াই, যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে এই নীতিকে ভায়োলেট করে। এই জন্য রাষ্ট্র কি করবে সরকার, এটি তাদের দায়িত্ব, কোর্ট সেটা ডিকটেট করবে না। পর্যবেক্ষণ দেওয়া শেষে সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি। সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস। রায়ের পর প্রতিক্রিয়া জানান তারেক রহমানের আইনজীবী। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। ২০১৮ সালের ১০ই অক্টোবর বিচারিক আদালত এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের আইবি রহমান সহ ২৪ জন নিহত এবং শেখ হাসিনা সহ দলটির শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোকসানা আমিনের রিপোর্ট।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক বরাবর চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের চিঠিতে বলা হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ইতিমধ্যেই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন। তার প্রেক্ষিতে মূলত এজাহার, চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয় সেই আবেদন সহ পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের অনেকগুলো অভিযোগে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আদালতে। বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। একই দিনে প্রায় 14 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম 4 আসনের সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। মতবিরোধ থাকলেও মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে কোনো কথা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। বলেছেন, তারেক রহমান যাতে দেশে ফিরে রাষ্ট্র পরিচালনা করতে না পারেন সেজন্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশ নিতে চায় না তারা হাসিনার সুরে কথা বলছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল হাসানের রিপোর্ট। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের প্রতিবাদ সভা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, পিআরের ধোয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের অপখেলা জনগণ মেনে নেবে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে, সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লি, লাভ হবে শেখ হাসিনা। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে একটি ভালো নির্বাচন হোক তা আওয়ামী লীগ চায় না, তাই নতুন করে ষড়যন্ত্র করছে। কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারে, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। একই স্থানে জন অধিকার পার্টির আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান প্রথম বর্ষ যুগপৎ আন্দোলন শরিক দল শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু রাজনীতি গণতান্ত্রিক হলে চলবে না, অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। জনগণ থেকে তারা ম্যান্ডেট সমর্থন নিয়ে সংসদ দেশে পাস করুক, এটাই হচ্ছে গণতন্ত্র। সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক। এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে। বিএনপির নেতারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300 আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যাতে গাজীপুরে একটি আসন বেড়ে হয়েছে 6টি আর বাগেরহাটে কমে আসন সংখ্যা দাঁড়িয়েছে 3-এ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটির যাচাই বাছাই শেষে গত 30 জুলাই 300 আসনের সীমানার খসড়া প্রকাশ করে ইসি। তাতে দ্বাদশ সংসদের 261 আসন অপরিবর্তিত রাখা হয় এবং 39টি আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়। এরপর 24 থেকে 27 আগস্ট পর্যন্ত সীমানার 1760টি দাবি ও আপত্তির শুনানি করে ইসি।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সুদৃঢ় সহযোগিতার প্রশংসা করেন লুইস। আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার কর্মসূচির নানা দিক উঠে আসে। প্রধান উপদেষ্টাকে গুয়েন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচন কমিশনকে সহায়তায় জাতিসংঘের চলমান প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সংহতি বজায় রাখা এবং সহায়তা জোরদারে জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী সংযোজন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সো ইমেজিংয়ের উদ্ভাবিত এআই চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সন্দীপ আকরাজু বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ হক বলেন, এই যন্ত্রটি স্টেথোস্কোপের মতোই চিকিৎসকদের অপরিহার্য সরঞ্জামে পরিণত হবে। সিইও সন্দীপ আকরাজু জানান, বাংলাদেশই এশিয়ার প্রথম দেশ যেখানে এটি চালু হচ্ছে। শীঘ্রই মেক্সিকো সহ ল্যাটিন আমেরিকার আরও কয়েকটি দেশে চালু হবে। এআই চালিত এই যন্ত্র হৃদরোগ, যক্ষ্মা, স্তন ক্যান্সার, ফুসফুস ও থাইরয়েড সমস্যা এবং গর্ভকালীন জটিলতা দ্রুত শনাক্তে সহায়ক হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই প্রযুক্তিকে সর্বজনীন স্বাস্থ্যসেবার পথে বড় পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন। স্বৈরাচারী সরকারের পতনের পর দুর্নীতি কমে গেছে কিংবা অর্থ পাচার বন্ধ হয়ে গেছে বলে মনে করে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দুর্নীতি বিরোধী বার্লিন ভিত্তিক সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাজশাহীতে সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশে তাদের কাজের সুযোগ আগের মতোই রয়ে গেছে। সংস্থার বাংলাদেশ প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা প্রায় অসম্ভব, তাই পাচারের রাস্তা বন্ধ করতে হবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। 2023 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ডক্টর ফ্রাঁসোয়া ভ্যালেরির প্রথম বাংলাদেশ সফর। সংস্থাটির ঢাকা অফিসে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে জুলাই আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। There are still corruption problems in Bangladesh like in every country worldwide. Every time there will be power somewhere, there will be the temptation to abuse this power. Therefore, it is always very, very important that we have civil society, which means all the people without power, without the political and economic power, to control what is being done in their name, so that we keep fighting against abuse of power. দুদকের সংস্কার বাস্তবায়ন নিয়ে হতাশা থাকলেও হাল ছাড়তে চান না টিআইবি নির্বাহী পরিচালক। আমাদের পুরো অসন্তোষ, সেটা শুধুমাত্র রাজনৈতিক সরকারের সময় সেটা ছিল, সেটাই বললে চলবে না। আমরা জানি যে আমাদের উপর অসন্তোষ বর্তমান সরকারের কোনো কোনো মহল থেকে আছে। আমদানি এবং রপ্তানি বাণিজ্যে চালান জালিয়াতির মাধ্যমে যে অর্থ পাচার হয়, সেটা কিন্তু সিংহভাগ আমাদের অর্থ পাচারের, সেটা ফুললি নিয়ন্ত্রিত হয়ে গেছে সেটা আমি বলতে পারবো না, কারণ সেখানে বাস্তব সংস্কার এখন পর্যন্ত হয়নি। যদি একবার পাচার হয়ে যায় সেই টাকাটা ফেরত আনাটা খুবই কঠিন, প্রায় অসম্ভবের মতো কাছাকাছি। বড় যেটা ফ্রিজ হচ্ছে সংশ্লিষ্ট দেশে, ফ্রিজ হওয়ার মানে কিন্তু আমরা টাকাটা ফেরত পেয়ে যাবো সেটা কিন্তু না, কারণ ওই টাকাটা ফ্রান্স বলেছে ওখানকার ইকোনমিতে সেই টাকাটা এখন ফ্লোটিং আছে, ওখানে কাজ করছে সেই টাকা। 3 দিনের সফরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা, দুদক চেয়ারম্যান এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই আদেশ দেন। শুনানিতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে হাজির করা হলেও আনা হয়নি লতিফ সিদ্দিকীকে। পান্না কথা বলতে চাইলেও পুলিশ কথা বলতে দেয়নি। প্রিজন ভ্যানে উঠে কথা বলেন তিনি। সংবাদ সংগ্রহ করতে গেলে আদালতে গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত করা হয়। গত 29 অগস্ট সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক পান্না সহ 16 জনকে কারাগারে পাঠান আদালত। আমি শীর্ষ সন্ত্রাসী নাকি? হ্যাঁ। উপমহাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ।
71 পেরিয়ে 72 বছর বয়সে পা দিয়েছেন তিনি। 1954 সালের 4 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন। সঙ্গীত জীবনের 6 দশকে প্রায় 15,000 গান গাওয়া এই জীবন্ত কিংবদন্তি জানিয়েছেন যতদিন বেঁচে আছেন গানের সঙ্গেই থাকতে চান তিনি। জাকিয়া আক্তারের রিপোর্ট। বাংলা সঙ্গীতের কোকিল কণ্ঠী সাবিনা ইয়াসমিন, যার কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। স্বপ্ন ফেলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। তার গাওয়া আধুনিক দেশাত্মবোধক ও চলচ্চিত্রের গান বাঙালির আবেগের সুর হয়ে বাজছে 6 দশকেরও বেশি সময় ধরে। এই পৃথিবীর পরে জীবনের 71 বসন্ত পার করা সাবিনা ইয়াসমিন জন্মদিনে জানালেন সঙ্গীতের জীবনে নানা চড়াই উতরাইয়ের কথা। বহু প্রাপ্তির পাশাপাশি তুলে ধরলেন অপ্রাপ্তির কথাও। ছোটবেলার সে আনন্দ তো আর এখন পাই না, তবুও ভালোই লাগে। আমার কোনো অপ্রাপ্তি তেমন কিছু নাই, ব্যক্তিগতভাবে নাই, কিন্তু আমি সমষ্টিগতভাবে সবসময় যেটা বলে আসি যে আমাদের শিল্পীদের কোনো এদেশে কোনো রয়্যালটি সিস্টেম নাই গানের ব্যাপারে। সেটা যদি হতো তাহলে আমি সবচেয়ে খুশি হতাম। সবাইকে আমি আমার হৃদয় উজাড় করা ভালোবাসা জানাচ্ছি। গুণী এই শিল্পীর জন্মদিন ঘিরে সাজানো হয় তারকা কথনের বিশেষ পর্ব। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিন রহমানের সঞ্চালনায় বিশেষ এই পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও কনক চাপা। সাবিনা আপার গান সম্পর্কে বলার আসলে স্পর্ধা রাখা উচিত না। যে কোমলতা, এটাকে শুধু বাংলাদেশের পলিমাটির সঙ্গেই তুলনা করা যায়। আমরা আপনার গান সব ঋতুতেই শুনতে চাই। আপনার দীর্ঘ জীবন কামনা। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে কথা বলেন প্রামাণ্যচিত্র জয়ফুল সাবিনা ইয়াসমিন নির্মাতা শাইখ সিরাজ। যেই সাবিনা ইয়াসমিনকে টেলিভিশনে পর্দায় দেখতাম গান করছে, রেডিওতে শুনতাম গান করছেন, এবং চ্যানেল আই প্রতিষ্ঠার পরে আরও কাছে আসলো, তখন অটোমেটিক্যালি ওই সাবিনা আর এই সাবিনার ভিতরে আমার ভেতরে একটা মেলবন্ধন তরঙ্গ তৈরি হয়েছে। জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন। কোকিল কণ্ঠীর জন্ম উৎসব উদযাপন করেন গুণীজনরা। আগামী 5 সেপ্টেম্বর দুপুর 2:40 প্রামাণ্যচিত্র জয়ফুল সাবিনা ইয়াসমিন চ্যানেল আই ও ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় সবুজায়নে অংশ নেন শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সব স্তরের মানুষ। এমন উদ্যোগে শিল্পায়নে দূষণ ধুঁকতে থাকা সাভার অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতা আসবে বলে আশা প্রকাশ করেন সুধীজনরা। জাকির হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কলকারখানার বর্জ্য, অতিরিক্ত কার্বন নিঃসরণ ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে হুমকিতে শিল্পাঞ্চল সাভারের প্রকৃতি ও পরিবেশ। সুন্দর ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সাভারেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই যে গাছ লাগানোর জন্য সবাইকে বলছি কেন লাগাতে হবে, কারণ এই গাছ যে উপকার আমাদের করে সেই গাছের উপকারিতা কিন্তু বলে শেষ করার নাই। এই বনভূমি কিন্তু আমাদের 25% কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে এই পৃথিবীকে বাসযোগ্য রাখছে। যদি এই কাজটি গাছ না করত আমাদের কিন্তু অস্তিত্ব থাকতো না। সুতরাং আসুন আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং সারা বাংলাদেশে বৃক্ষরোপণকে জোরে সোরে এগিয়ে নিয়ে যাই। পরিবেশ রক্ষার বার্তায় আশুলিয়ার গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় ও সাভার গার্লস হাই স্কুলে সবুজের উৎসব। এটা লাগাবো আমি বাসায় গিয়ে, অনেক শিক্ষার্থী গাছের প্রতি অনেক আকর্ষণ বেড়ে যাবে। যদি আমরা গাছ লাগাই তাহলে পরিবেশ অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চ্যানেলের পক্ষ থেকে, প্রকৃতি জীবন ক্লাব সাভারের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের এই বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ
কর্মসূচিতে তারা সহায়তা করার জন্য। দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সচেতন মহল। এখানে ঔষধি গাছ, ফলস এবং বিভিন্ন উপকারী গাছ নিয়ে আসছে। শিক্ষার্থীদের মাঝে গাছের গুরুত্বটা কি সেটা আমরা তুলে ধরার জন্য এইরকম একটা প্রোগ্রাম আমাদের জরুরি দরকার ছিল। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দেখে আমি আনন্দিত, খুশি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে দেশ জুড়ে সবুজায়ন ছড়িয়ে দেওয়ার আহ্বান পরিবেশবাদী সহ সব স্তরের মানুষের। আফরোজা হাসি, চ্যানেল আই। মানুষের কাছে উন্নয়নের প্রকৃত সুবিধা তখনই নিশ্চিত করা সম্ভব হবে যখন উদ্যোগগুলোর সঙ্গে স্থানীয় জনসম্পৃক্ততা তৈরি হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং জাতিসংঘের প্রকল্প সেবা অফিসের যৌথ উদ্যোগে এসডিজি অর্জন নিয়ে সেমিনারে বক্তারা টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য প্রকল্পগুলোকে শুধু শহর কেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীকরণের পরামর্শ দিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসন জানান, তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কাজে সহযোগিতা করছেন। অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। জানাবো নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে সবকিছুই ঘটতে পারে। এদিকে চীন সফর শেষে পুতিন জানিয়েছেন, মস্কোয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত তিনি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, পুতিন বারবার অগ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছেন। শান্তি চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের অবস্থান একেবারেই ভিন্ন। রাশিয়া দখলকৃত অঞ্চল ছাড়তে চায় না, আর ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, শান্তি চুক্তি হলে ইউক্রেনকে নিরাপত্তা দেবে ইউরোপ। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নিউ ইয়র্কের নায়াগ্রা ফলসের শেরাটন হোটেলে 3 দিনের ফোবানা সম্মেলন শেষ হয়েছে। 39তম এই সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন ভিড় ছিল সবচেয়ে বেশি। লেবার ডে উইকেন্ড হওয়ায় বহু প্রবাসী বাংলাদেশি সপরিবারে ফোবানায় অংশ নেন। 29 অগস্ট সম্মেলন উদ্বোধন করেন নায়াগ্রা ফলস সিটির মেয়র রবার্ট রেস্টাইনো। সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। বক্তৃতা করেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মুজাম্মেল হক, ফোবানার নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস আহমেদ এবং অন্যরা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আধুনিক ব্যাংকিং সেবা দিতে ড্যামরার কোনাপাড়ায় কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংকের 510তম শাখা। প্রধান অতিথি হিসেবে শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান। সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যাংকের সদরঘাট শাখা প্রধান ও উপমহাব্যবস্থাপক মৌসুমী রানী সাহা, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং অন্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে একটি 3তলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে 3 শিশু রয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোর 5:45টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক এলাকার একটি 3তলা বাড়ির নিচতলায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে বাগেরহাটে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে ও জেলা কৃষক দলের আয়োজনে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি সহ দেশীয় গাছের চারা রোপণ করা হয়। সে সময় বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে স্কুল প্রাঙ্গণে। বৃহস্পতিবার বিকেলে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। আয়োজনে আরও ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম ও অভিভাবক সহ বিএনপির নেতাকর্মীরা। শিক্ষকরা সবসময় প্রত্যেকটা শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। তো আমরা যদি না তাদেরকে কোঅপারেট করি তাহলে কিভাবে আমরা শিখবো? আমাদের তো শিখতে হবে। আমাদের শেখার জন্য কি হবে? আমার আগ্রহ থাকতে হবে যে আমি শিক্ষকের কাছ থেকে কিন্তু চেয়ে চেয়ে শিখতে হয়, চেয়ে চেয়ে শিখতে হয়। রাজধানীর বাংলা মোটরে তরুণ তরুণী, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার গুরুত্ব বিষয়ক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান সহ অন্যরা। কুমিল্লার লক্ষণপুরে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্থাপন সচিব AFM সোলাইমান চৌধুরী। এ সময় ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ, হাফেজ মোহাম্মদ নুরুন নবী ও মোবারক হোসেন সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। দর্শক, এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আইন অনুমোদন। সরকারি চাকরি বা অন্য কোনো পদেও না থাকার বিধান। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ আসামিরা আপিলেও খালাস। পুনঃ তদন্তের আদেশ বাতিল করে কারাবন্দীদের মুক্তির নির্দেশ। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিতে পুলিশ সদর দপ্তরে দুদকের চিঠি। জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। মতবিরোধ থাকলেও মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে কোনো কথা হবে না বলে বিএনপির হুঁশিয়ারি। তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনায় বাধা দিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মন্তব্য। উপমহাদেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন উদযাপন। আজীবন গানের সঙ্গে থাকার স্বপ্ন পূরণে সবাইকে পাশে চান এই জীবন্ত কিংবদন্তি। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতা বৃদ্ধির প্রত্যাশা। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।